আসসালামু আলাইকুম। গর্ভের শিশুর ১৯তম সপ্তাহে ভ্রূণের অবস্থা প্রায় ১৫.৩ সেন্টিমিটার লম্বা এবং প্রায় ২৪০ গ্রাম ওজন হয়ে থাকে। এই সময় আপনার গর্ভের শিশু একটি গাজরের সমান হয়ে থাকে। তো শিশুর হাড় এই সময় মজবুত হয়। আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করে শিশুর বাড়ন্ত হাড়গুলো কিন্তু দেখা যায়। শিশুর ফুসফুস এই সময় বিকশিত হয়ে থাকে। ফুসফুসে যে নালীর মতো ছোট ছোট শাখা প্রশাখা তৈরি হয়, তো আগামী কয়েক মাস ধরে এই শাখা প্রশাখা তৈরির কাজ কিন্তু চলতে থাকবে। এসব পরবর্তীতে বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করবে। ডিম্বাশয় ডিম্বাণুর কাজ শুরু হয়ে গেছে। গর্ভের শিশু যদি মেয়ে হয় তাহলে ইতিমধ্যেই তার ডিম্বাশয় ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো গর্ভের শিশু আমরা আমাদের যেটি জানার আগ্রহ সবচেয়ে বেশি থাকে যে শিশু ছেলে নামে শিশুর জননাঙ্গ অনেকখানি পরিণত হয়ে গেছে। এই সপ্তাহে যদি আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করেন তাহলে গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে সেটি বোঝা যাবে। তবে কখনো কখনো পরীক্ষার সময় গর্ভের শিশুর অবস্থানের কারণে বোঝা সম্ভব নাও হতে পারে। তো এই সপ্তাহে মায়ের শরীর কেমন থাকে সেটি নিয়ে আলোচনা করব। ট্রান্স ফ্যাট হলো এক ধরনের চর্বি যা বিভিন্নভাবে শরীরে ক্ষতি করে। এই ফ্যাট হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। তাই যেসব খাবারে ট্রান্স ফ্যাট রয়েছে সেগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে, যেমন ডালডা বা বনস্পতি ঘি দিয়ে তৈরি খাবার, বিস্কুট, চানাচুর, চিপস, ড্রাই কেক, তারপরে হচ্ছে ডুবো তেলে ভাজা পোড়া স্ন্যাক্স যেমন সিঙ্গাড়া, সমুচা, জিলাপি, পাকোড়া, পুরি, এ ধরনের খাবারেও কিন্তু ট্রান্স ফ্যাট থাকতে পারে। তো গর্ভাবস্থায় আরো কোনো কোনো খাবার এড়িয়ে চলা ভালো, সেসব জানতে আমাদের চ্যানেলে কিন্তু আপনি নজর রাখতে পারেন। তো আরেকটা ব্যাপার, সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। পায়খানা অনেক শক্ত হয়ে যায়, পায়খানার চাপ এসেছে কিন্তু টয়লেটে গেলে খুব ব্যথা হবে, এরকম সমস্যা কিন্তু হতে পারে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা অনেক সময় রুগীকে টয়লেটের রাস্তায় ব্যবহারের জন্য গ্লিসারিন সাপোজিটরি দিয়ে থাকি। এটি পায়খানাকে দ্রুত নরম করে, পাশাপাশি পায়খানার রাস্তাকে পিচ্ছিল করে পায়খানা হতে সাহায্য করে। তো কোমরের দিকে ব্যথা হয়, গর্ভাবস্থায় কোমরের দিকে ব্যথা হওয়াটা কিন্তু অনেকটাই স্বাভাবিক, কারণ দুই পায়ের মাঝে যেসব হাড় থাকে সেগুলো জয়েন্ট শক্ত হয়ে যায়। তো এগুলো বিভিন্ন ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু আপনার সেরে যাবে। এটি কিন্তু স্থায়ী কোনো ব্যথা না। এ সময়ে পর্যাপ্ত পরিমাণ আপনাকে আঁশ সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করতে হবে, যেমন হচ্ছে ফলমূল, শাকসবজি, ডাল, লাল চাল, লাল আটার মতো গোটা শস্যের দানা, বিভিন্ন ধরনের বাদাম, বীজ, এগুলো হার্ট ভালো রাখতে সাহায্য করবে, পায়খানা নরম করতে এবং নিয়মিত পায়খানা হতে কিন্তু সাহায্য করবে। এজন্য ভাতের সাথে শসা ও টমেটো সালাদ খেয়ে নিতে পারেন। ভাতের উপরে অল্প পরিমাণে তিসির বীজ বা সূর্যমুখী বীজ ছিটিয়ে খেতে পারেন। সকালের নাস্তায় দুধের সাথে চিয়া সিড কিংবা বিকেলের নাস্তায় কয়েকটা চীনা বাদাম বা গাজর খেতে পারেন। তবে খাবার তালিকায় হুট করে অনেক বেশি আঁশযুক্ত খাবার যোগ করলে আপনার পেট ফাঁপা বা পেট ব্যথার সমস্যা হতে পারে। তাই খাবার তালিকায় ধীরে ধীরে ফাইবার যোগ করতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারেন। তো অন্যান্য লক্ষণ যেগুলো থাকে সেগুলোর মধ্যে গত সপ্তাহে যেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই কমন লক্ষণগুলো কিন্তু থাকবে, যেমন ক্লান্তি, ঘুমের সমস্যা, ত্বকে ফাটা দাগ অথবা যেটাকে আমরা স্ট্রেচ মার্ক বলে থাকি, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, তার মাড়ি থেকে রক্ত পড়া, পেটের আকার বাড়ার সাথে সাথে পেটের চারপাশে ব্যথা হওয়া, মাথা ব্যথা, নাক থেকে রক্ত পড়া, পেট ফাঁপা ফাঁপা লাগা, বদহজম বা বুক জ্বালা পোড়া করা, স্তনে ব্যথা, পা কামড়ানো, বেশি গরম লাগা, মাথা ঘোরানো, হাত পা ফুলে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, যোনিপথে ইনফেকশন, মুখে মেস্তার মতো বাদামি বা ছোপ দাগ পড়া, তৈলাক্ত ত্বক ও ত্বকে দাগ পড়া, চুল ঘন ও ঝলমলে হয়ে যায়, এছাড়াও বমি বমি ভাব, অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা, তীব্র ঘ্রাণ শক্তি, মুড সুইং অর্থাৎ ঘন ঘন মেজাজ বদলানো, এই খুশি আবার এই মন খারাপ, এমনটা হতে পারে। তারপরে অনেকের সাদাস্রাবের পরিমাণ বেড়ে যায়, জনিপথ দিয়ে হালকা রক্তপাত হয়। তবে এই রক্তপাতের ব্যাপারটা যদি হয় তবে অবশ্যই আপনি একজন দ্রুত ডাক্তার দেখাবেন। বেশিরভাগ ক্ষেত্রে এটি মারাত্মক কোনো কারণে হয় না, তবে যদিও গর্ভাবস্থায়, সেহেতু আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।